দর্শক আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ নকশা বহির্ভূত দোকান বৈধ করার জন্য দেয়া টাকা ফেরত চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, সিটি কর্পোরেশন থেকে অস্থায়ী বরাদ্দ না দিলে মার্কেট কমিটির কথায় সবাই এত টাকা দিত না। এখন প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়েছিল কর্তৃপক্ষ? শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। চারটি দোকান, কারখানার 60 জন কর্মচারী, কপালের লিখন এমন বিপর্যয় নেমে আসবে স্বপ্নেও ভাবেননি ব্যবসায়ী ফারুক। ধ্বংসস্তূপে চাপা পড়া রুটি রুজির জন্য কমিটির কথা মতো যে লাখ লাখ টাকা দিয়েছেন, এখন সেই টাকা ফেরত চান তিনি। টাকা কিন্তু এরা একবার নেয় না, প্রথম নিচে হইলো মানে আমাদেরকে নির্মাণ করে দিয়েছে তখন একটা টাকা নিছে, তারপরে নিচে হইলো আপনার সিঙ্গেল দোকানে 8 লক্ষ, ডাবল দোকানে 12 লক্ষ। এরপরে নেওয়া হয়েছে, বলছে আপনাদেরকে বৈধ করার জন্য টাকাটা নিছে, বৈধ হইতেছে না। একটা কারণ হইলো আপনারা খাজনা কাটতে হবে। কত বছরে? 8 বছরে। তখন কি করলাম আমরা, 8 বছরে খাজনা কাটলাম। খাজনা কাটার পরে বললো কি তো হইতেছে না, আপনারা ট্রেড লাইসেন্স করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, 15,000 করে টাকা দিতে হবে। লাস্টে ট্রেড লাইসেন্সের জন্য 15,000 টাকা দেওয়া হয়েছে। খাজনা, ট্রেড লাইসেন্স মানে সব কিছুই নেওয়া হয়েছে, তবে আমরা কোনো বৈধতা পাইনি। শুধু ফারুক নন, ফুলবাড়িয়ার আকাশে বাতাসে তার মতো এমন হাজারো ব্যবসায়ীর কণ্ঠে এখন এমন আর্তনাদ। এখান থেকে দোকান থেকে টাকা নিছে, আমাদেরকে বৈধ দিব বইলা তাদের আমরা বিচার চাই। সরকারের জায়গায় সরকার নিবে, আমরা সরকারকে বাধা দিতে আসি নাই, কিন্তু আমরা এই দাবি জানাতে চাই যে যারা এই সরকারি জায়গায় অবৈধভাবে এত বড় মার্কেট নির্মাণ করলো তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক। সরল মনে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে টাকা দিয়েছেন, কেননা খোদ কর্পোরেশনের পক্ষ থেকেই অস্থায়ী ভিত্তিতে নকশা বহির্ভূত এই দোকানগুলো বরাদ্দ পেয়েছিলেন তারা। এজন্য নিয়মিত ভাড়াও দিতেন কর্পোরেশনের কোষাগারে। দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে মার্কেটের ভেতরে নকশা বহির্ভূত দোকান গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি উচ্ছেদ চলেছে সামনের অংশেও। প্রশ্ন উঠেছে, মূল ভবনের একই পাইলিংয়ে কিভাবে বছর পর বছর ধরে এমন স্থায়ী কাঠামো গড়ে তোলা হলো তা নিয়ে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন যে 29টি মার্কেট রয়েছে, বেশিরভাগ মার্কেটে কিন্তু এমন নকশা বহির্ভূত কয়েক হাজার দোকান রয়েছে। ফুলবাড়িয়া 2 সুপার মার্কেটের এই উচ্ছেদ কার্যক্রম শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে। ভুক্তভোগী ব্যবসায়ীরা এর জন্য দায়ী সিটি কর্পোরেশনের কর্মকর্তা কিংবা সাবেক যারা বড় পদে ছিলেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ, নিউজরুম থেকে আমাদের সিনিয়র রিপোর্টার। সবুজ, গতকাল তো আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তো আজকে সেরকম কিছু ঘটেছে কিনা, আর এই উচ্ছেদ অভিযান নিয়ে সিটি কর্পোরেশন এবং ব্যবসায়ীরা কি বলছেন? আজকে কিন্তু আসলে তেমন গোলযোগ সেখানে হয়নি। গতকাল প্রথম দিনের উচ্ছেদ অভিযান ছিল। ব্যবসায়ী এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজকে সকালে ব্যবসায়ীরা জড়ো হয়েছিলেন, তবে ব্যবসায়ীরা আজকে যে দাবি বারবার করছেন যে তারা যেহেতু গত বছরও বিপুল পরিমাণ টাকা দিয়েছে, এর আগের বছরও দিয়েছে, যাদেরকে তারা টাকা দিয়েছেন তাদের শাস্তি তারা চাইছেন, পাশাপাশি তারা তাদের টাকা ফেরত চাইছেন। আজকে বলা চলে এক প্রকার নির্বিঘ্নভাবেই কিন্তু উচ্ছেদকারী দল তাদের উচ্ছেদ কাজ পরিচালনা করেছেন এবং বিশাল মার্কেট, 1000-এর মতো দোকান আজকে 100 শ্রমিক দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভাড়া করে নেওয়া হয়েছিল। তারা হাতুড়, শাবল এগুলো দিয়ে ভাঙছে। বলা হচ্ছে যে আগামীকালের মধ্যে পুরো কাজ শেষ হবে। এখন দেখা যাক কয়দিন লাগে শেষ হতে। তো গতকাল যে উচ্ছেদ অভিযান চলেছিল তার রেশ কিন্তু গতকাল সারাদিনে ছিল, আজকেও কিন্তু ছিল। বিশেষ করে গুলিস্তান অঞ্চল যেহেতু ব্যবসায়িক কেন্দ্র, হাজার হাজার ব্যবসায়ী সেখানে জড়িত, তারা সবাই কিন্তু আসছেন, তারা কাগজপত্র নিয়ে ঘুরছেন। সিটি কর্পোরেশনের যে রসিদ বই, যে বইতে তারা 86 মাসের ভাড়া সিটি কর্পোরেশনকে দিয়েছেন, প্রায় 4.5 কোটি টাকার মতো শুধুমাত্র একটি মার্কেটের,
তারা সেই দাবিগুলো কিন্তু করছেন এবং তারা বলছেন তারা জি, তাহলে এই প্রসঙ্গে আমি বলতে চাই, আমরা ব্যবসায়ীদের কথা শুনছিলাম যে তারা ক্ষতিপূরণের কথা বলছিলেন, পুনর্বাসনের কথা বলছিলেন, করোনার দুঃসময়টাতে তাদের আর্থিক দুরবস্থার কথাও বলছিলেন। তো তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সুখবর আছে কি? প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। গতকাল সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণের যিনি মেয়র রয়েছেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আজকেও কথা বলেছেন। এ বিষয়ে তিনি এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তিনি বলছেন কাদেরকে ব্যবসায়ীরা টাকা দিয়েছেন কিংবা কাদের দ্বারা প্রতারিত হয়েছেন এই বিষয়টি আপাতত তিনি আমলে নিতে চাচ্ছেন না। তার মূল ম্যান্ডেট হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ যে দোকান রয়েছে, অবৈধ দখলদার যারা রয়েছে তাদেরকে উচ্ছেদ করা। তবে অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্রে এবং মার্কেট কমিটির যারা নেতা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হয়তো এই সকল ব্যবসায়ীদের যে ভবনের সামনে তাদের উচ্ছেদ করা হয়েছে এবং যে ভবনে নকশা বহির্ভূত দোকান থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের এই ভবনের 7ম তলায় অস্থায়ী ভিত্তিতে হয়তো বরাদ্দ দিবে। তো শতভাগ নিশ্চিত এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে মজার বিষয় হচ্ছে যে সকল ব্যবসায়ী নেতারা কিংবা কমিটির নেতারা তাদের কাছ থেকে সারা বছরময় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে টাকা নিত, গত পরশুদিন থেকে কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বড় ব্যবসায়ী তারা, ফুলবাড়িয়া ওই অঞ্চলের কোনো কমিটির কাউকে পাওয়া যাচ্ছে না। ইভেন তাদের অফিসে, তাদের দোকানে যারা সহকারী ছিল, গার্ডের দায়িত্ব যারা পালন করতেন তারাও কিন্তু লাপাত্তা। সুতরাং হাজার হাজার ব্যবসায়ী যাদের উপর তারা ভরসা করে এখানে ব্যবসা করতেন তারা কিন্তু এখন সিটি কর্পোরেশন কিংবা প্রশাসনের সঙ্গে দেন দরবার করার চেষ্টা করছেন, কিন্তু ক্ষুদ্র 2-1 ব্যবসায়ীর পক্ষে এই বিষয়গুলো দেন দরবার কিংবা তাদের পক্ষে কোনো বক্তব্য জানানো কিন্তু খুবই কঠিন। জি, শফিকুল ইসলাম সবুজ, আপনাকে ধন্যবাদ। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ, আমাদের সিনিয়র রিপোর্টার। তুরাগ ও বুড়িগঙ্গা নদী দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট এবং আরিশা ইকোনমিক জোন রক্ষায় একের পর এক মামলার কৌশল নিয়েছেন এমপি আসলাম। আজ এ সংক্রান্ত আরেকটি রিট খারিজ হওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। তবে আইনি লড়াইয়ের পথ ছাড়বেন না বলে জানালেন আসলামের আইনজীবী। আর উচ্চ আদালত বলেছেন ফ্রি স্টাইলে নদী দখল হতে দেয়া যাবে না। তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশ দখলমুক্ত করতে গিয়ে বারবার এমপি আসলামের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। যৌথ জরিপের ধোঁয়া তুলে উচ্ছেদ বন্ধের দাবি জানান তিনি। আসেন হাইকোর্টে, বন্ধ হয় উচ্ছেদ কার্যক্রম। আসলামের দাবি মেনে নিয়ে 8টি সংস্থা করেন যৌথ জরিপ। জরিপে দেখা যায় 2টি স্থাপনার জন্য নদীর জমি দখল হয়েছে 54 একর। সুপারিশ করা হয় দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার। উচ্ছেদ বন্ধে এর আগে কয়েকবার রিট করেও সুবিধা করতে পারেনি এমপি আসলাম। উচ্ছেদের জন্য চান ক্ষতিপূরণ। বুধবার এই রিটটিও খারিজ হয়ে যায়। আগে অন্য রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী কিছু জরিপ কাজ তারা করেছে। সেই জরিপ কার্যে নদীর অবস্থান অথবা অন্যান্য স্থাপনার অবস্থান নির্ধারণ করা হয়ে গেছে তাদের মতে। এই জন্য আমাদের আবেদনটা বিবেচনায় আনার কোনো সুযোগ নাই বিধায় আবেদনটা নিশ্চিত করেছে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন ফ্রি স্টাইলে নদীর জমি দখল হতে দেয়া যাবে না। তারপরও হার মানতে নারাজ এমপি আসলাম। তার আইনজীবী জানান আবারও আইনি লড়াইয়ে যাবেন তারা। এই জাজমেন্টের বিরুদ্ধে কি করব সেটার ইনস্ট্রাকশন এখনো আমি লয়ার হিসেবে আমার ক্লায়েন্ট থেকে পাইনি। আর যেহেতু অনারেবল হাইকোর্টের একটা অবজারভেশন ক্লিয়ারলি আছে যে এইসব বিরোধীয় বিষয়গুলা আপনার সংক্রান্তে প্রতিকার চাওয়ার জন্য সিভিল কোর্টে হলো একমাত্র উপযুক্ত আদালত, সেই জন্য সিভিল কোর্টে অবশ্যই যাব আমরা। উচ্ছেদ ঠেকাতে এর আগে 4টি রিট করেছিলেন এই সংসদ সদস্য। সবশেষ নদী কমিশনের রিপোর্টের বিরুদ্ধে করা আরেক রিট এখনও শুনানির অপেক্ষায়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নিউজ বিউজ 24 এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিউজ 24-এ। কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকালে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশ করে জাসদ। এ সময় দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, যারা ভাস্কর্য ভেঙেছে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুরে। পরে সমাবেশে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে যশোর, নরসিংদী, দিনাজপুর, ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে। তাই তাদেরকে বলতে চাই, আমি সাধারণ সম্পাদক আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সমাবেশ এবং বিক্ষোভ হয়েছে। এই খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ বিশ্বাস, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুষ্টিয়া শহরে ইসলামী কলেজ মাঠে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে যেমনটি জেনেছি। তো এই সমাবেশে কারা কারা উপস্থিত ছিলেন, তারা কি বলেছেন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে একটু জানাবেন কি? শাহনাজ, আপনি বলেছেন যে গত শুক্রবার মধ্যরাতে আমরা যেটি দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য ছিল সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা জানি যে এই ঘটনার সাথে জড়িত 4 আসামি কিন্তু এর মধ্যে আইনের আওতায় এসেছে। তো এরই প্রতিবাদে আমরা দেখেছি, প্রতিবাদ তার ঘটনার পর থেকে আমরা দেখেছি যে কুষ্টিয়া সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে এবং আজ বিকেল 3টার দিকে আমরা দেখেছি কুষ্টিয়া ইসলামী কলেজ মাঠে কুষ্টিয়া জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ওই সমাবেশে আমরা দেখেছি কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য আকমল সরওয়ার বাদশাহ এবং কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তো এই সমাবেশ শেষে, বিক্ষোভ সমাবেশ শেষে আমরা এই মুহূর্তে আছি শাহনাজ সেই ভাস্কর্যের ঠিক সামনে। সেখানে কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য আকমল সরওয়ার বাদশাহ তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন। এই বিষয়টি আসলে এই প্রতিক্রিয়া আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই ভাস্কর্য কারা এই ঘটনার সাথে জড়িত এবং এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি এবং কি প্রতিক্রিয়া কারা করেছে এবং এই বিষয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি এবং আজকে যে সমাবেশ করলেন সমাবেশ থেকে আপনাদের কি চাওয়া? না, যদিও এটা আমাদের যুবলীগের প্রেসিডেন্ট সদস্য সেলিম আলতাফ জর্জ এমপির সম্বর্ধনা ছিল, উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা এটা প্রতিবাদ সভায় রূপান্তরিত করেছি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আঘাতের শুধু কুষ্টিয়া নয়, সারা দেশে আজ উত্তাল প্রতিবাদ সমাবেশে, মিছিলে, মিটিংয়ে। এটা তারাই করেছে সেই 71-এর পরাজিত শক্তি, যারা বঙ্গবন্ধুকে মানে না। সেই শক্তি যারা 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে 71-এর পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল এবং জিয়াউর রহমানকে, ইতিহাসের খলনায়ক এই খুনি জিয়াকে সামনে ধরে সেই 71-এর সমস্ত পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছিল। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তারা খালেদা জিয়াকে সামনে ধরে আবার সংগঠিত হয়েছে। 21 বছর এই জিয়া এরশাদ সামরিক স্বৈরাচাররা দেশকে পিছিয়ে দিয়েছে। সেই একই মৌলবাদী, সাম্প্রদায়িক, ইসলাম বিরোধী, উগ্র সাম্প্রদায়িক সেই একই শক্তি, মুক্তিযুদ্ধের সেই পরাজিত শক্তি এই কর্মকাণ্ডে ঘটিয়েছে এবং এর পিছনে সক্রিয়ভাবে বিএনপির ইন্ধন আছে, জামাত শিবিরের ইন্ধন আছে। ধন্যবাদ আকমল সরওয়ার বাদশাহ। শাহনাজ, আপনি শুনছিলেন আসলে এই ঘটনাটা যারা ঘটেছে তারা যেটি তাদের কাছে আসলে তারা যেটি দাবি করছে, মূলত যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, অর্থাৎ 71 চেতনাকে যারা ধারণ করেন, শুধু তাদের দ্বারাই এই বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর হয়েছে। শাহনাজ। জি শরীফ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুষ্টিয়াতে আজ বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে, এই নিয়ে জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস। এরই সাথে নিউজ 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, একটু পরে আবার আমন্ত্রণ নিউজ 24-এ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। করোনা রোধের পাশাপাশি এর বিস্তার ঠেকাতেও কাজ করবে এই টিকা। চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেটের প্রকাশিত গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গবেষণা বলছে অ্যাস্ট্রাজেনেকার টিকা 70% কার্যকর। এটি করোনায় মৃত্যু ঠেকাবে। এদিকে মার্কিন ঔষধ প্রশাসন জানিয়েছে ফাইজার বায়োএনটেকের টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। কাল এই বিষয়ে বৈঠকে বসবে এফডিএ। আসছে কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত, জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক মানবাধিকার নেটওয়ার্ক পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের শঙ্কা, ধনী দেশগুলোর দাপটে টিকা থেকে বঞ্চিত হবে বেশিরভাগ গরিব দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে সর্বশেষ খবরাখবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার সর্বশেষ কি অবস্থা জানাবেন এবং অক্সফোর্ড এক্সট্রাজেনেকা টিকা অনুমোদনের বিষয়ে কাল বৈঠকে বসবে মার্কিন ওষুধ প্রশাসক কর্তৃপক্ষ এবং মডার্নার বিষয়ে তারা কাল সিদ্ধান্ত জানাবে যেমনটি বলছিলাম। তো এসব বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি আপনারা জেনেছেন যে আসলে এখানকার এখন যে পরিস্থিতি আমরা দেখছি যে এই করোনা শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত, বিশেষ করে গত এক সপ্তাহ এবং সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এবং আজকেও আমরা দেখেছি যে 1,04,000 হসপিটালাইজেশন, যেটা অর্থাৎ গুরুতর পরিস্থিতি হলেই হাসপাতালে যাওয়া, এবং যে মৃতের সংখ্যা প্রায় 2800 মতো। এবং এই যে মৃত্যুর হার স্কাই রকেটিং হচ্ছে এবং হসপিটালাইজেশন, এটা নিয়ে আমরা এখানে এক্সপার্টদের যে মন্তব্য শুনতে তারা খুবই শঙ্কিত যে এটা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা যত জানি আজকে যেমন 3টি রাজ্যে তারা রাতের বেলা 10টা থেকে কারফিউ ব্যবস্থা করেছে। ক্যালিফোর্নিয়াতে আপনারা জানেন 2 দিন ধরে স্টে অ্যাট হোম অর্ডার চলছে এবং 45টি রাজ্যে কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রয়েছে, বিধিনিষেধ রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা এখন যাচ্ছি এবং আমরা দেখছি প্রতিদিনই এটি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা শঙ্কিত যে এই যে হলিডে সিজন আসছে, ক্রিসমাস এবং যে নতুন বর্ষ, এখানে তারা আশঙ্কা করছে আরো বেশি এর পরিস্থিতি হবে। অন্যদিকে যে বিষয়টি আপনি বলছিলেন ভ্যাকসিনের বিষয়টি, আগামী কালকে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার কথা রয়েছে এবং সেখানে যেটি আমরা জানতে পেরেছি সর্বশেষ আজকে, সেটি হচ্ছে যে তারা ইমার্জেন্সি ইউজের জন্য এটাকে অনুমোদন দেবে এবং সেটি যদি দেওয়া হয়, এখানকার যে অপারেশন ওয়ার স্পিডের যে নেতৃত্বে যিনি আছেন, একজন জেনারেল, তিনি জানিয়েছেন আজকে কিছুক্ষণ আগে যে তিনি 96 আওয়ারের মধ্যেই আসলে দেশের বিভিন্ন রাজ্যে যেখানে পৌঁছানো দরকার তারা সেই ওষুধ পৌঁছাইতে পারবেন। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আমরা যেটি জেনেছি যে মডার্নার যে জায়গাটিতে এসছে তার একটু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেছেন, কিন্তু এক্সপার্টরা বলেছেন যে এই পার্শ্ব প্রতিক্রিয়া বরঞ্চ ভালো। সেটি হচ্ছে তাদের সামান্য কিছু জ্বর হতে পারে, এক ধরনের শরীরে মাসল পেন হতে পারে এবং হালকা কিছু সিমটম দেখা দিতে পারে অস্বস্তিকর। সে বিষয়টি তারা বলছে যে এটির অর্থ হচ্ছে যে এটি বেশ কার্যকর হচ্ছে এবং এটি 36 ঘন্টার জন্য থাকবে। সুতরাং সেই জায়গা থেকে তারা বলছে এটি কিন্তু শঙ্কিত হওয়ার কারণ নেই এবং আগামী কাল এই সভায় যদি তারা এই ইমার্জেন্সি ইউজের জন্য এই ভ্যাকসিনগুলোকে অনুমোদন দেয়, তাহলে আমরা আশা করছি যে উইদিন 96 আওয়ারই আসলে তারা এই প্রথম ভ্যাকসিনেশনের আমরা খবর পেতে পারি যুক্তরাষ্ট্রে। একই সাথে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন যে কথাটি বলেছেন, তিনি কিন্তু খুব সিরিয়াসলি বিষয়টিকে 3টি পর্যায়ে নিয়েছেন। একটি হচ্ছে যে তিনি শপথ গ্রহণের 100 দিনের মধ্যেই তিনি কিন্তু 100 দিনের জন্য ম্যান্ডেটরি সমস্ত জায়গায়, ফেডারেল বিল্ডিং থেকে শুরু করে সর্বত্র রাষ্ট্রীয়ভাবে ইউনিফর্ম ওয়েতে 100 দিনের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবেন। এবং একই সাথে তিনি যে বিষয়টি বলেছেন যে স্কুল খুলে দেওয়ার জন্য, যে বাচ্চাদের স্কুল খুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটি তিনি প্রচেষ্টা চালাবেন এবং যে বিষয়টি হচ্ছে যে 100 মিলিয়ন লোকের মধ্যে যেন এই ভ্যাকসিন পৌঁছাতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আমরা জানি যে আপনারা জানেন যে এই 100 মিলিয়ন লোক কিন্তু যুক্তরাষ্ট্রের খুবই সামান্য একটি অংশ এবং যে বিষয়টি আমরা দেখেছি যে এখানকার যে ফ্রন্ট লাইনার রয়েছে, হাসপাতালের ডাক্তার, চিকিৎসক, নার্স এবং যারা ফ্রন্ট লাইনার হিসাবে এই ভ্যাকসিন পাওয়ার জন্য, তাদের কিন্তু এই 100 মিলিয়নে হবে না, তাদের সংখ্যা প্রায় 150 থেকে 200 মিলিয়ন। সুতরাং তারপরও তারা আশা করছেন যে এই 100 মিলিয়ন ভ্যাকসিন যদি তারা পৌঁছাতে পারেন তাহলে অনেকটাই এটা নিয়ন্ত্রণে আনা যাবে। কিন্তু তারপরেও আরেকটি জিনিস বলে রাখা দরকার, যেটি ডক্টর ফাউসি সহ অন্যান্য এক্সপার্টরা, যারা বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিনের, ইভেন আজকে হোয়াইট হাউসে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে ভ্যাকসিনের অর্থ এই নয় যে এটি কিন্তু সম্পূর্ণ তড়িৎ নিয়ন্ত্রণে চলে আসবে। ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু এই বিষয়টি থেকে যাবে এবং এটি স্বাভাবিক অবস্থা হতে আগামী এপ্রিল, মে, জুন পর্যন্ত চলে যাবে। এবং একটি বিষয় হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও একটা বিরাট অঙ্কের যুক্তরাষ্ট্রের জনগণ তারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার পক্ষে না, প্রায় 35%। সেই জায়গাটাতে এরা অত্যন্ত কনসার্ন যে আসলে আমরা দেখেছি যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটা মানসিকতা রয়েছে। আর আপনারা দেখছেন যে এই বিশেষ করে এই সময় যে রাজনৈতিক যে টানাপোড়েন চলছে এবং যে রেটরিক চলছে, তাতে কিন্তু একটি অংশ, ট্রাম্প সমর্থকদের একটি অংশ, তারা দেখছেন যে করোনা ভাইরাসকে তারা গ্রাহ্যই করছেন না এবং
এই বিষয়টি আমরা ধরে নিতেই পারি যে এই ভ্যাকসিনের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা নিরাপত্তার বিষয়টি বা নিরাপদ কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মনে এখনো অনেক প্রশ্ন রয়েছে, যে বিষয়টিকে আসলে বোঝানোর জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞরা কথা বলছেন বিভিন্ন মিডিয়াতে যে আসলে ভ্যাকসিনের ভালো এবং মন্দ দিক। তবে তারা বলছে যে যে পরিস্থিতি হোক না কেন ভ্যাকসিন অবশ্যই নিতে হবে এবং ভ্যাকসিন ছাড়া স্বাভাবিক জীবনের কোনো মুক্তি নেই এবং ভ্যাকসিন নিলেই কেবল আমরা এই পরিস্থিতি থেকে ফিরে কিছুটা স্বাভাবিক অবস্থার দিকে আসতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জি, শিহাবুদ্দিন কিস্তু, আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সেখানকার করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন শিহাবুদ্দিন কিসলি। এবার চীনের করোনা পরিস্থিতি এবং সেখানকার ভ্যাকসিনের সর্বশেষ আপডেটেড খবরাখবর জানাতে চীনের সানসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী শিক্ষার্থী ফারহানা মুন্নি। মুন্নি, চীনের এখন করোনা পরিস্থিতির কি অবস্থা জানাবেন এবং সিনোভ্যাক ভ্যাকসিনটি এখন কাদের দেওয়া হচ্ছে এবং চীনের ট্রায়াল চলা অন্য টিকাগুলোর কি খবরাখবর যদি জানাতেন। জি, আপনাকে ধন্যবাদ। চায়নাতে যে করোনা আপডেটটা আছে সেটা কিছুটা বেড়ে যাচ্ছে। লাস্ট উইক আমি বলেছিলাম কম ছিল, কারণ সেখানে অনলি 3 জন আক্রান্ত ছিলেন। গতকাল ছিল 12 জন, তবে আজকে হঠাৎ করে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে 15 জন দাঁড়িয়েছে। তার মধ্যে 11 জন হচ্ছে আপনার অ্যাব্রোড থেকে আসা, আর বাকি 4 জন হচ্ছে চাইনিজ নাগরিক। তাদের জন্য আগের মতোই হচ্ছে তারা ব্যবস্থা নিয়েছেন। আর চায়নাতে যে ভ্যাকসিন অবস্থা সেটা হচ্ছে ভ্যাকসিন এগিয়ে আছে, একটা হচ্ছে সিনোভ্যাক এবং আরেকটি হচ্ছে ক্যানসিনো। তবে সিনোভ্যাকটাতে হচ্ছে একের পর এক যে দেশগুলোতে তারা ট্রায়াল করছেন তার মধ্যে ইতিমধ্যে ব্রাজিলে হচ্ছে তারা কিছু ফিডব্যাক পেয়েছেন এবং তার সাথে হচ্ছে তারা যেই আরেকটি দেশ হচ্ছে নিউজিল্যান্ড, আরেকটা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া হচ্ছে তারা প্রায় 97% হচ্ছে রিভিউ পেয়েছেন। এরই মধ্যে হচ্ছে তারা যেটা করছেন সেটা হচ্ছে 31,000 স্বেচ্ছাসেবী শরীরে হচ্ছে এই ভ্যাকসিনটি তারা ইতিমধ্যে প্রয়োগ করেছেন এবং তার সাথে তারা এই বছর ডিসেম্বরে হচ্ছে ভ্যাকসিনটি নিয়ে আসার কথা থাকলেও যেহেতু এটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সেজন্য কিছুটা সময় নিচ্ছে। তবে তারা কথা দিয়েছেন যে জানুয়ারিতে 2021 জানুয়ারিতে হচ্ছে এই ভ্যাকসিনটি 1.8 মিলিয়ন হচ্ছে বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্রাজিলে প্রায় 47 মিলিয়ন এবং তার সাথে হচ্ছে তুর্কিতে প্রায় 50 মিলিয়ন হচ্ছে তারা স্বাক্ষর করেছেন সিনোভ্যাকের সাথে ভ্যাকসিনের জন্য। এবং চায়নার যে সিনোভ্যাকের ভ্যাকসিনটি আছে সেটি অন্যান্য ভ্যাকসিনের থেকে একটু আলাদা, কারণ এটি হচ্ছে টেম্পারেচার হচ্ছে খুব মাইনাস করে রেখে হচ্ছে এটি ইউজ করা যাবে, শরীরে প্রয়োগ করা যাবে। এটি -50 বা 70% যাওয়ার দরকার নেই। এই পর্যন্ত হচ্ছে চায়নার যে করোনা ভ্যাকসিন আপডেট এতটুকু পর্যন্ত রয়েছে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে সিনোভ্যাক ভ্যাকসিন এবং অন্য যে ভ্যাকসিনগুলো বলছিলেন কথা আপনার, যেগুলো ট্রায়াল এখন পর্যন্ত চলছে, সেগুলোর মূল্য বাংলাদেশি টাকায় কত টাকা হতে পারে এবং ভ্যাকসিনগুলো কবে থেকে বাজারজাত করা হবে? চাইনিজ মূল্য হচ্ছে 400 ইউয়ান তারা নির্ধারণ করেছেন দুটি ডোজের জন্য, তার মানে বাংলাদেশি প্রায় 7,000 টাকা এসে দাঁড়াবে। আর তারা যেটা বলেছেন যে 2021-এ যে জানুয়ারি আছে সেটার ফার্স্ট উইকে হচ্ছে এই ভ্যাকসিনটি বাজারজাত করবেন এবং তাদের ইচ্ছা পুরো চায়নাতে হচ্ছে পুরো ভ্যাকসিন গুলো হচ্ছে তারা বিনামূল্যে দিবেন। আর বাকি যে দেশগুলো আছে সেখানেও তারা সাহায্যের একটা কথা জানিয়েছেন সবাইকে। যে কবে নাগাদ বাংলাদেশ বা অন্যান্য দেশের সাথে ফ্লাইট শিডিউল চালু হবে সে ব্যাপারে কিছু জানেন কি? জি, জানুয়ারিতে এই বছর তো সেটা হবে না, যেহেতু চায়নাতে আবারও নতুন করে ভাইরাসটা দেখা যাচ্ছে। তবে কিছু ফ্লাইট আছে যেটা মান্থলি হচ্ছে 2 টাইম বা 1 টাইম হচ্ছে যে ফ্লাইটগুলো চালু আছে বিভিন্ন দেশের সাথে। তবে আশা করা যাচ্ছে এই বছরটা পর্যন্ত এইভাবেই যাবে। তবে 2021 থেকে মোটামুটি হয়তো বা নরমাল হওয়ার একটা আশা করা যাচ্ছে। যে আপনার মতো কি পরিমাণ শিক্ষার্থী চায়নাতে বাংলাদেশি শিক্ষার্থী আছে জানেন কি এবং তাদের কি অবস্থা? আমার মতে চায়নাতে আমরা যারা আছি খুবই কম সংখ্যক, আর পুরো চায়নার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন শুধু বাঙালি না, তার মধ্যে 80% স্টুডেন্টই হচ্ছে তারা দেশে ফিরে গেছেন। সবারই সেম কন্ডিশন, তারা ফেরার জন্য অনেকভাবেই হচ্ছে চাইনিজ গভর্নমেন্টকে বা মন্ত্রণালয় হচ্ছে তারা চিঠি পাঠিয়েছেন, তাদেরকে আশানুরূপ আনসার একটাই দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি। তবে ফারহানা মুন্নি, আপনাকে ধন্যবাদ। চীন থেকে সেখানকার করোনা পরিস্থিতি এবং
ভ্যাকসিনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন ফারহানা মুন্নি। এবার চলে যেতে চাচ্ছি স্পেনে। স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী শিক্ষার্থী ইসমাইল হোসেন রায়হান। ইসমাইল হোসেন রায়হান, যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে স্পেনে করোনার সর্বশেষ কি অবস্থা এবং সেখানে কি কোনো ধরনের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে কিনা? করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি বর্তমানে 17 লক্ষেরও অধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে প্রায় 46,646 জন। এর ভিতরে বাংলাদেশি রয়েছেন 7 জন, যার ভিতরে মহিলা রয়েছেন 1 জন। এবং গত অক্টোবর মাসে শুধুমাত্র আক্রান্তের সংখ্যা 4 লক্ষ এবং মৃত্যুর সংখ্যা 4,000, যেখানে প্রতিদিন গড়ে প্রায় মানুষ 13,500 করে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 133 জন। বর্তমানে স্বাস্থ্য বিভাগ কিন্তু আইসিইউ জটিলতায় ভুগছেন এবং শিডিউল অপারেশন যেগুলো ছিল সেগুলি তারা বাতিল করেছেন। এবং ভ্যাকসিনের ব্যাপারে যেটি বলেছেন, আপনারা অবশ্যই জানেন যে স্পেনের রাজা একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে তিনি কোয়ারেন্টাইন গিয়েছেন, ঠিক তখন কিন্তু তিনিও বলেছেন। এবং স্পেনের যিনি প্রধানমন্ত্রী ইসমাইল হোসেন রায়হান, সময় স্বল্পতার কারণে আপনার সাথে আর কথা চালিয়ে যেতে পারছি না। স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী শিক্ষার্থী ইসমাইল হোসেন রায়হান। এই ছিল আজকের নিউজ বিস 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।